আরে জায়গাটা কি সুন্দর, আর বসার জায়গা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হলো তারানগর, রাধাকৃষ্ণনগর। এই যে এসে পৌঁছে গেছি ভারতবর্ষের একমাত্র মুক্ত সংশোধনাগার। আর এই যে হলো মুক্ত জেলের ভেতরে যে সবথেকে পুরনো রাজেশ্বরী মা কালীবাড়ি। এই জায়গাটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো যে এই জায়গাটায় কিন্তু বন্দে মাতরম রচনা করা হয়। পাঁচিলের ওপরে কিন্তু এরকম তার কাটা দেওয়া রয়েছে। কি ধরনের আসামি এখানে বেশিরভাগ থাকে? বেশিরভাগই মার্ডার কেসের আসামি সেন্ট্রাল জেলে ট্রান্সফার হয়ে যায়। সেন্ট্রাল জেলে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তারা বাড়ি যেতে পারে? হ্যাঁ, বাড়ি যেতে পারে। তোমরা যদি কলকাতা থেকে একদিনে ঘোরার মতো জায়গা খোঁজো, লালগোলা একটা ভালো ট্যুরিস্ট স্পট। সকালে এসে আবার বিকেলের ট্রেনেই তোমরা ফেরত যেতে পারবে। তো লালগোলাতে অনেক কিছু দেখার জিনিস রয়েছে মুক্ত জেল, রয়েছে রাজবাড়ি, তারপরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের শেষ পদ্মা নদী। তো অনেক কিছু দেখার বাকি রয়েছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এই ভিডিওতে সব কিছু ইনফরমেশান দেবো। তো কলকাতা থেকে আসার জন্য ধনধান্য এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার রয়েছে। তো সেগুলো আমি ডিসপ্লেতে টাইমগুলো মেনশন করে দেবো। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আজকে রয়েছি আমি মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত লালগোলা স্টেশনে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঐতিহাসিক বহু পুরনো এই লালগোলা শহর ঘুরে দেখাবো। লালগোলা স্টেশন আসার পর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোতে হবে। বাইরের দিকে বেরিয়ে দেখি কি পাওয়া যায়, টোটো বা অটো। আমার বাড়ি যেহেতু চাকদার পালপাড়াতে, তো আমি শিয়ালদা থেকে আসিনি, আমি এসেছি রানাঘাট থেকে। তোমরা যারা রানাঘাট থেকে আসবে, রানাঘাট থেকেও সকাল 7টায় একটা ট্রেন ছাড়ে, 10টার দিকে লালগোলা পৌঁছে দেয়। এই যে হলো লালগোলা, এই যে বাইরে এদিকে টোটো অটো সব রয়েছে। সামনের দিকে যাই। সকালে খাওয়া দাওয়া হয়নি, বাইরে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে টোটো রিজার্ভ করে ঘুরবো। এখন চলে এসেছি লালগোলা মেন বাজারে। এটা হলো লালগোলা বাজার। এখানে পুরি পাওয়া যাচ্ছে 3টে 20 টাকা। তো 3টে করে পুরি খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরে জার্নি শুরু করব। বলছি লালগোলাতে ঘোরার কি কি জায়গা আছে? রাজবাড়ি আর এই জেল আছে। হ্যাঁ, জেল ময়দান, ওটাকে জেল ময়দান। আচ্ছা, আর ওই পদ্মা নদীর যে একটা শেষ সীমানা। আচ্ছা, এই 3টে ঘোরাতে কত নাও? এই যে 3টে জায়গা, যদি কেউ এসে আর কি ঘুরতে চায়, যে তোমার টোটো নিয়ে ঘুরবে, কত টাকা নিবা? এটা একটা লোক সেবায় থাকলে ভাড়াটা পড়া যায়। রাজবাড়ি, মুক্ত জেল আর ওই পদ্মা নদীর যে শেষ এই 3টে জায়গা ঘোরাতে কত নেবা মোটামুটি? 500। কি বলো 500? আমি আগের বার এসে 300 টাকা দিয়ে ঘুরেছি। 500 টাকা? আচ্ছা, এখন পড়ে যাবে। এখন যাবো রাজবাড়িতে। তো রিজার্ভ করছি না, ভায়া হয়ে যাব, দেখি কত কম খরচে ঘোরা যায়। প্রথমে যাব রাজবাড়ি। লালগোলা স্টেশনের বাইরে যে বাজারটা রয়েছে, ওই বাজার থেকে টোটো ভাড়া করেছি, যেতে 5-7 মিনিট লাগবে, 10 টাকা করে নিচ্ছে। রাজবাড়ি ঘুরবো, তারপর একটা মন্দির আছে, ওটাতে যাব। মুক্ত জেল আছে, সবকটাই ঘুরে দেখাবো যে কত কম খরচে তোমরা ঘুরতে পারবে আসলে। আর তোমাদের দেখাই লালগোলা বাজারটা কিন্তু বেশ ভালো জমজমাট। এই যে এটা হলো লালগোলা বাজার। অনেক জামা কাপড়ের দোকান রয়েছে, এই সাইডটা বেশ ভালো জমজমাট। সামনে এদিকে একটা জায়গা রয়েছে, আই লাভ লালগোলা লেখা রয়েছে। এটা সম্ভবত স্কুল মাঠ। বন্ধুরা, এসে পৌঁছে গেলাম সেই বহু প্রাচীন পুরনো রাজবাড়ি। তোমাদের দেখাই রাজবাড়ি। এই রাজবাড়িটাই এখন মুক্ত জেল হয়ে গেছে। বন্ধুরা, 1997 সাল থেকে রাজা যোগীন্দ্রনারায়ণ এই রাজবাড়িটা মুক্ত জেলে রূপান্তরিত করেছিল, মানে দান করে দিয়েছিল। এই যে হলো রাজবাড়ির ভেতরের পরিবেশ। রাজবাড়ির ভেতর কিন্তু বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এই রাজবাড়িটা। এই যে এসে পৌঁছে গেছি ভারতবর্ষের একমাত্র মুক্ত সংশোধনাগার, মানে যাকে এক কথায় বলতে গেলে মুক্ত জেল বলা হয়। আর তোমাদের এই পাশটা ঘুরে দেখাই, বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে বেশ সাজানো গোছানো। এই যে দেখাই, এদিকে রয়েছে মন্দির, হর হর মহাদেবের একটা মন্দির রয়েছে। বন্ধুরা, এবার তোমাদের মুক্ত সংশোধনাগার সম্পর্কে কিছু তথ্য বলি। জেল মানে কাউকে শাস্তি দেয়া না, তাকে শুধরে নেওয়াটাই হলো সংশোধনাগারের মেন উদ্দেশ্য। অনেকটা সময় শাস্তি কাটানোর পর যাদের ব্যবহার অনেকটা শুধরে যায়, তারপরে তাদের মুক্ত জেলে নিয়ে আসে। মুক্ত জেলে আসলে তারা এই জেলে থাকবে, থাকার পরে
সকালবেলা তারা তাদের দৈনন্দিন কাজবাজ করতে পারবে। দৈনন্দিন কাজবাজের জন্য তারা বিক্রি করা থেকে শুরু করে রাজমিস্ত্রির কাজ, যত যা আশেপাশে কাজ হয় সেই কাজগুলো করতে যায়। তো এখানে জিজ্ঞাসা করলাম, এখানে জিজ্ঞাসা করার পর বলল তারা সকালবেলা কাজে বেরিয়ে যায়, দুপুর 2টোর মধ্যে চলে আসে। তো সংশোধনাগারের যে ওই পাশে, যেহেতু এটা জেল সরকারি একটা ব্যাপার, ওই পাশে ভিডিও করা অ্যালাউড নেই। তো এই সাইড দিয়ে ভিডিওটা করছি। ইচ্ছে ছিল তাদের জীবন কাহিনী শুনে তোমাদেরও শোনাবো, কিন্তু এখানে ওই সিস্টেম নেই, যেহেতু তারা ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে আসামির মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে পারমিশন নিতে গেছিলাম, বললো যে করা যাবে না। যাই হোক, যেটা সরকারি নিয়ম সেটা মানতে হবে। তো তোমাদের সামনের দিকটা ঘুরে দেখাই। আর এই যে হলো মুক্ত জেলের ভেতরে যে সবথেকে পুরনো রাজেশ্বরী মা কালীবাড়ি। এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে বন্দে মাতরম লেখা, এখানে কিন্তু ডিটেলস তোমাদের বলবো। এইটা হলো সবথেকে পুরনো কালী মন্দির। এই যে পুরনো রাজবাড়ি রয়েছে, এই রাজবাড়ির যে মেন বিষয় তোমাদের দেখাই, লালগোলার রাজরাজেশ্বরী কালী মন্দিরে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র বন্দে মাতরম রচিত হয়। মানে এই জায়গাটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো, যে এই জায়গাটায় কিন্তু বন্দে মাতরম রচনা করা হয়। তো এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব তোমরা বুঝতেই পারছো কতটা। চলো ভেতরটা গিয়ে ঘুরে দেখাই তোমাদের। এদিকে কিন্তু বঙ্কিমচন্দ্রের দেয়ালে যে খোদিত রয়েছে আঁকা, হাতে রয়েছে আনন্দ মঠ, আর এই পাশে বিবেকানন্দ, সবাই কিন্তু এখানে এসেছিলো। অনেক মহাদেবের মূর্তি রয়েছে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। পাশে একটা গাছ রয়েছে, গাছের ওপর একটা হনুমান রয়েছে, আর এদিকে বাবা লোকনাথ রয়েছে, আর এই সামনে রয়েছে মা কালী মন্দির। বেশ আলপনা দিয়ে সুন্দর করে সাজানো এই জায়গাটা। এইখানে কিন্তু একটা মন্দির রয়েছে, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এই পাশে। আর এইদিকে যে গাছ রয়েছে, গাছের নিচে কিন্তু অসংখ্য শঙ্খ রয়েছে। মনে হয় এখানে মানত করে শঙ্খ দিয়ে কোনো একটা ব্যাপার রয়েছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ভেতরে কিন্তু একজন খুব আরামে ঘুমাচ্ছে। সামনে কিন্তু কালী মায়ের মূর্তি রয়েছে, আর একটা স্থান। এইদিকেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে, ওইদিকেও ছিল। গিরেশ্বর নাম এই জায়গাটায়, এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। 3টে শিবলিঙ্গ আছে এখানে। মন্দির দর্শন হয়ে গেছে। এবার লালগোলার এই মন্দির দর্শনের পরে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। রাজবাড়ির ভেতরে কিন্তু বড় একটা বাড়ি রয়েছে। এটা মনে হচ্ছে কোনো স্টেজের মতন, অনেক বড় কোনো অনুষ্ঠান হতো। এই রাজবাড়ি কিন্তু এখন দেখতে জরাজীর্ণ হলেও ডিজাইন কিন্তু কোনো দিক থেকে কম নয়। আগেকার সময় এখানে হয়তো কোনো অনুষ্ঠান বা রাজাদের দরবারের লোকজন বৈঠক করতো। বেশ সুন্দর। ভেতরে যাওয়ার উপায় নেই, জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। এই পাঁচিলের ভেতরেই হলো যে রাজবাড়ি। রাজবাড়ির পাশেই যেই ঘাট রয়েছে, এই যে বাঁধানো ঘাটটা রয়েছে এখন জরাজীর্ণ, এটা হলো কলকলি নদী। এই নদীটা আগে পদ্মা নদীর সাথে যুক্ত ছিল। এখন চারিপাশে বিভিন্ন জায়গায় বাধা পড়া। এখন কিন্তু বর্ষাকাল, তাও কিন্তু এই নদীতে জল নেই। তো এই নদীর গুরুত্বটা তোমাদের বলি। এই নদীতে কিন্তু সময় কিন্তু পদ্মা নদীর সাথে যুক্ত ছিল, প্রচুর জল ছিল। তো এই নদীতে নিম কাঠের যে কালী মায়ের মূর্তি বলতে পারো, এটা এখানে ভেসে এসেছিল। কালী মায়ের এই মূর্তি এখানে ভেসে আসার পরে তখনকার রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের স্বপ্নে দেখা দেয় যে এখানে মন্দির তৈরি করতে হবে। তারপরেই কিন্তু এখানে এই মন্দিরটা তৈরি হয় সেই সময়ে। এখান থেকে এখন সামনে যাব, সামনে গিয়ে টোটো ভাড়া করব। টোটো ভাড়া করে কোথায় যাব? খান্দুলা। এখান থেকে এখন টোটো ভাড়া করে যাব খান্দুলা, মানে ভারত বাংলাদেশ যে বর্ডার রয়েছে পদ্মা নদীর পাড়ে, সে সীমানা, ওটা ঘুরতে যাব। তোমরা চাইলে টোটো রিজার্ভ করে ঘুরতে পারো, একটু বার্গেনিং করলে 300 টাকার মধ্যে হয়ে যাবে, পুরো ঘুরিয়ে দেবে। তো আমি ভায়া হয়ে ঘুরছি, টোটো করে আসলাম, এখানে 10 টাকা নিল। এবার এখান থেকে দেখি কত টাকা নেয়। তো তোমাদের এই ভিডিওতে দেখাবো সবথেকে কম কত টাকায় ঘোরা যায়। তো লালগোলা ভ্রমণ করে দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো চলো। তো জেল পাঁচিলের ওপরে কিন্তু এরকম তার কাটা দেওয়া রয়েছে। হ্যাঁ, আমার বাড়ি লালগোলা মুক্ত জেলের অপোজিটে। মুক্ত জেলের অপোজিটে, তাই তো? আচ্ছা, মুক্ত জেল যেটা রয়েছে, তারা আমরা যতটুকু জেনে এসেছি, মুক্ত জেলে যে লোকজন মোটামুটি কটার দিকে কাজে যায়? মোটামুটি সকাল 5টার সময় ছেড়ে দেয়, আর রাত্রির 8টার সময় ওদের হাজিরা হয়।
সেই অনুযায়ী ওদেরকে চলে আসতে হয় কাজ থেকে। আর বাকি মানে খাওয়া দাওয়া সব ওই ভেতরেই হয়, তাই তো? খাওয়া দাওয়া ভেতরে হয়, ওগুলো হচ্ছে নিজের খরচা। নিজের খরচায় মানে নিজের ওখান থেকে দেয় খরচায় না? না, ওটা হচ্ছে ফার্স্ট যেই আসামিগুলো প্রথম 3 মাস আসবে তাদেরকেই একমাত্র সরকার থেকে দেয়, পরে খাওয়া নিজে- দাওয়া দিয়ে তারপরে 3 মাসের পর থেকে ওদেরকে নিজেরাই কাজ বাজ করে খেতে হবে। আচ্ছা, যারা অনেকে বললে যে যারা কাজ করে না, ঠিক আছে, তারা খাওয়া দাওয়া কিভাবে জোগাড় করে? তাদের দেখেন সব সময় যে এখানে গরিব ঘরের আসামি কিংবা মধ্যবিত্ত মানে বাড়ি সেটা থেকে না। টাকা পাঠায় এরকম হ্যাঁ, আছে? এখানে প্রচুর এরকম আছে, অনেক ধনী সম্প্রদায়ের লোকও আছে আসামি হিসেবে যে বাড়ি থেকে টাকা পাঠায়। আচ্ছা, তারা কি ফোন টোন ব্যবহার করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব কিছু, এখানে সব ফোন কিছু? টোন সব অ্যালাউ, সব allow? অ্যালাউ আছে। তারা কি কাজ করে মোটামুটি? মোটামুটি লেবার সম্প্রদায় বেশি, এই মাটি কোপানো হোক কি কেউ রাজমিস্ত্রি, হ্যাঁ কেউ সবজি বিক্রেতা, হ্যাঁ। এই সব করে থাকে। আচ্ছা, তারা যে মানে কাজ করে যখন মানে পালিয়ে যায় অনেক সময়? হ্যাঁ, এই 3 মাস আগেকার ঘটনা, 6 মাস আগেকার ঘটনা, পালিয়ে গেছে এরকম। আচ্ছা, তা এবার যারা পালিয়ে যায় তাদের কি শাস্তি আবার প্রথম থেকে হয়? হ্যাঁ, শাস্তি প্রথম থেকে মানে সেটা পুনরায় আগে ওরা যেই জেলে থাকতো মানে যেগুলো থেকে ওরা বেরাতে পারতো না, হ্যাঁ। মানে ওই চত্বরের ভিতরে থাকতো, ওই সব জেলে Central জেলে নিয়ে হ্যাঁ যায়। সেন্ট্রাল জেলে ট্রান্সফার হয়ে যায়, সেন্ট্রাল জেলে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তারা বাড়ি যেতে পারে? হ্যাঁ, বাড়ি যেতে পারে, সেটা মোটামুটি 1-8 বছর, 8 মাস, 10 মাস কি 1 বছর পর পর। তারা বাড়ি যেতে পারে। ওই মোটামুটি হয়তো 20 দিন, 25 দিন, 30 দিন এইরকম। এই আশেপাশে কেউ আছে মানে মুক্ত জেলের, ধরো কোন কোন জায়গা থেকে লোক এখানে আসামিগুলো আছে? যেমন আশেপাশে বলতে এখানে আমাদের নিকটবর্তী হচ্ছে সদর শহর বহরমপুরে, হ্যাঁ। বহরমপুরে একজন আছে, হুম। তারপরে হুগলি, হাওড়া, আসানসোল। আচ্ছা, কি কলকাতা। ধরনের আসামি এখানে বেশিরভাগ থাকে? বেশিরভাগই মার্ডার কেসের আসামি, case-এর। কিন্তু 2-4টে বেরিয়ে যায় চুরি ছিনতাই, মানে হয়তো বড় বড় চুরি ছিনতাই করেছে এরকম বেরিয়ে যায়। হুম। আর এরা যে মানে যে রেগুলার রুজি রোজগার করে বাড়িতে টাকা পাঠায়? এরা বাড়িতে বলতে এখানে 2 ধরনের কোয়ার্টার আছে, একটা ফ্যামিলি নিয়ে থাকে, একজন শুধু একা যে আসামি নিজে ও থাকে। তো এবার যে হয়তো ফ্যামিলি নিয়ে থাকে সে বাড়িতে আর টাকা পাঠায় কোনো না। আসামি ধরো এখানে রয়েছে, সে যদি চায় তাহলে তো সে তার ফ্যামিলি নিয়েও এখানে থাকা যায়, মানে 2 ধরনের হ্যাঁ কোয়ার্টার আছে। হ্যাঁ, 2 ধরনের কোয়ার্টার আছে। এবার সেটা যদি ফাঁকা থাকে, তাহলে ঘর যদি ফাঁকা থাকে তবেই ওরা আচ্ছা, ফ্যামিলি আচ্ছা। নিয়ে পারবে। তারপরে হচ্ছে মোটামুটি এখানে যে সিস্টেম রয়েছে, যে সকল আসামি, ঠিক আছে, তারা যে মানে কাজবাজ করে সরকারকে কিছু দিতে হয় না, পুরোটাই নিজেদের? না না, ওটা পুরোপুরি ওদের, ওটার জন্য না, এই কোনো জিনিসটা সরকার- ভালো লাগলো যে তারা ফোন ব্যবহার করতে পারে, মানে আধুনিকতার সাথে বেশ হ্যাঁ। ইয়ে রয়েছে, ওইটুকুটা দেয়, কিন্তু তাও একটা limit থাকে। লিমিট থাকে, সেটা সব সময়। এখানে বললো যে ওরা দুপুর 2টোর দিকে একবার নাকি আসে, তখন দুপুর 2টোর দিকে আসে, ওরা হচ্ছে এমনি আসে, কিন্তু যেই আবার ওদের যে ইয়েটা হয়, নাম ডাকা হয়, হ্যাঁ। মানে আসামিগুলো সব কটা ঠিকঠাক আছে কিনা, কি 200-300 জন আসামি ঠিকঠাক আছে টোটাল কিনা। কতজন আছে এখানে? এখানে মোটামুটি 300 জন আছে। আচ্ছা, এবার এরা যে বাইরে যখন কাজ করতে যায়, এরা কি মানে আমাদের মতনই ড্রেস পরে না আসামি ড্রেস পরে? না না না, এমনি নর্মাল Normal ড্রেস, dress এখানে এ। নর্মাল, সবাই নর্মাল ড্রেসে। সবাই normal dress এ থাকে। আপনি বুঝতে পারবেন না যে কি আসামি কে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এদের যাক, ভালো লাগলো, ঠিক আছে কথা বলে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, আসি ঘুরে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, তোমরা শুনলেই মুক্ত জেলের যে ব্যাপারটা, যেহেতু আসামির মুখ থেকে শোনার বা ভিডিও করার পারমিশন নেই, তো মুক্ত জেলের পাশেই বাড়ি একটা দাদা রয়েছে। দাদার মুখে এখানকার যে মুক্ত জেলের কয়েদিদের যে জীবনধারা, তাদের যে ইতিহাস, সব কিছুই তোমাদের দেখালাম, তোমরা নিজের মুখে শুনলে। তো যে কথাগুলো বললো এগুলো কিন্তু পুরোপুরি সত্য। আর এবার যাব খান্দুরা বলে যে জায়গা, ভারত বাংলাদেশ শেষ সীমান্তে, যেখানে পদ্মা নদী রয়েছে, সেখানে এই যে সামনে রাস্তা রয়েছে, এখান থেকে টোটো করে যেতে হবে। টোটোতে উঠে পড়েছি, এবার মুক্ত জেলের পাশ থেকে টোটো করে নিয়েছি, খান্দুরা অবধি যাব। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। তোমরা যদি 3 জন বা 4 জন যাও, সেম ভাড়া পড়বে। ওখানে রয়েছে পদ্মা নদী আর ভারত বাংলাদেশ সীমান্ত। গিয়ে তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো। আরে জায়গাটা কি সুন্দর, আর ওই যে বিশাল দেখতে পদ্মা পাচ্ছেন, নদী আর ওই বসার যে জায়গা। ওইদিকে হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হলো তারানগর, রাধাকৃষ্ণপুর। আচ্ছা, ওই সাইড দিয়ে হেঁটে গেলে এটা পৌঁছে যাবো, তাই তো? হেঁটে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, অবশেষে এসে পৌঁছে গেলাম ভারত বাংলাদেশ যে শেষ সীমান্তে। আমিও যদিও সীমান্ত আজ শেষ সীমান্তে।
তোমাদের দেখাই, এই যে নদীটা রয়েছে এটা কিন্তু ভারতবর্ষের পদ্মা নদী। আর এই যে সামনে যে চরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ। এই যে ওই পারে যে টাওয়ার বাড়িঘর দেখা যাচ্ছে ওই পাশেরটা হলো বাংলাদেশ। দেখি জুম করে দেখাই, ওই পাশে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে। বন্ধুরা জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে বললো যে বিকালবেলা কিন্তু এই পদ্মা নদীর এই ভিউ দেখার জন্য এখানে বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু অনেকজন লোক আসে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, লোকজন সেরকম নেই। এই পাশেও বসার জায়গা রয়েছে। এই যে হলো পদ্মা নদী, ভারতবর্ষের পদ্মা নদী। এইখানে রয়েছে এইদিকে মাছ ধরার নৌকা, পদ্মায় মাছ ধরে এগুলো। সামনেও কিছু নৌকা রয়েছে, আর সামনের দিকে বেশ ভাঙন ধরেছে। এই যে হলো পদ্মা নদীর পার, এই পার বরাবর হেঁটে আসলাম। আর সামনেই কিন্তু পদ্মার এদিকে ভাঙন ধরেছে। ভাঙনের জন্য কিন্তু এখানে যাতে ভাঙন না ধরে এইদিকে বাঁশ দিয়ে ভেতরে পাথর বেঁধে দিয়েছে। আর এই যে এদিকে রাস্তা, পদ্মার ভাঙন ঠিক করার জন্য কিন্তু এই যে এখানে জেসিবি দিয়ে কাজ করছে, মাটি দিচ্ছে যাতে না ভেঙে যায়। তো বন্ধুরা এই যে টোটো করে চলে আসলাম, সামনে হলো স্টেশন, লালগোলা স্টেশন। লালগোলা গিয়ে আবার বাড়ি ফেরার ট্রেন ধরবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।